ভোর ৫টার কাছাকাছি। চারদিকে এখনো ফজরের আজান দিচ্ছে। ফজরের নামাজের জন্য কিছু কিছু লোক নামাজে যাচ্ছে। চৌধুরী বাড়ির সামনে সাদা কাপড়ে মোড়ানো খাটের উপর শোয়ানো রোদের লাশ। তার কিছুটা সামনে মাটিতে বসে আছে শুভ। শুভ্রের বিধ্বস্ত অবস্থা। এই অবস্থা শুভ্রকে দেখে কেউ চিনতে পারবে না। কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। শুভ্র নিচু মাথা করা মাথা তুলে সামনে তাকালো। হেনা বেগম, হাসি বেগম, রুহি নীলা পাগলের মতো কাঁদছে আর কি সব বিলাপ করছে। আফার চৌধুরী কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, চোখ মুছে তার লাল হয়ে আছে। শুভ সবার দিক থেকে ফিরে তাকায় আরফিন বেগমের দিকে। আরফিন বেগম কিছুটা দূরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কোমল অসহায়ত্ব ছাপ। শুভ চোখ ফিরিয়ে তাকায় রোদের সাদা কাফনে ঢেকে রাখা লাশের দিকে। বুকের ভেতরে মোড়ন দিয়ে উঠে শুভ্র চোখ পানিতে ভরে যায়। শেষেই কি হেরেই গেল? পরেনি তার রোদের সে আগলে রাখতে। তার রোদ বুকে হাজারটা অভিমান পুষে রেখে চিরবিদায় নিয়ে চলে গেছে। শুভ্র উঠে রোদের কাছে যেতে নিলেই কেউ একজন এসে ধরে ফেলে। পিছনে ফিরে তাকিয়ে নোম্যান। নোমানের চোখেও পানি। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, আমায় ছেড়ে দে নোমান, প্লিজ আমায় ছেড়ে দে। আমার পাখি আমায় ছেড়ে চলে গেছে। আমার পাখির কাছে আমাকে যেতে দে। প্লিজ ভাই, একটু শান্ত হ। রোদকে এখন দাফন দিতে হবে। এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। না, এমন করিস না তোরা। আমার ফুলকে আমি কোথাও যেতে দেব না। তুই আমাকে ছেড়ে দে। আমার ছোট ফুলের কাছে আমায় যেতে দে। শুভ ছটফট করতে থাকে। নোমান শক্ত করে শুভকে ঝাপটে ধরে। প্রাণপ্রিয় বন্ধুর এমন বিদায় বিরকর অবস্থায় সে আর দেখতে পারছে না। শুভ্র নোমানকে আবার অনুরোধ করে বলে ওঠে, আমার রোদকে ওরা সবাই নিয়ে যাচ্ছে। আমায় ছাড় তুই। আমার পাখিকে ওরা নিয়ে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই এমন করবেন না। আমার রোদ অন্ধকারে ভয় পায়। আমার রোদকে এই অন্ধকারে কবরে একা রেখে আসবেন না। প্লিজ রোদের সাথে আমাকেও কবর দিন। আমি আর বাঁচতে চাই না। রো রো রোদ ফরিয়ে ওঠে বসে শুভ্র। শরীর দিয়ে এখনো ঘাম ঝরছে। জোরে জোরে শ্বাস ফেলছে শুভ্র। বসা থেকে উঠে দাঁড়ায়। এমন সময় অপারেশনের থিয়েটারের দরজা খুলে ডক্টর আরাফ চৌধুরীর দিকে এগিয়ে আসে। শুভ্র দৌড়ে যায় সেই দিকে। বুকের ভেতর এখনো ধুকপুক করছে। হাত পা থর থর করে কাঁপছে। বারবার একটু আগে দেখা রোদের সাদা কাপড়ে জড়ানো নিথর দেহটা কথা মনে পড়েছে। আবার পুরো শরীর শিউরে উঠেছে। ডক্টর এসে আরাফাত চৌধুরীকে বলে উঠলেন, পেশেন্টের অবস্থা খুব খারাপ। মাথায় অনেকটাই আঘাত পেয়েছে। গুলিটা আমরা বের করে দিয়েছি, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর মাথায় আঘাতও অনেকটাই গভীর। ২৪ ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে রোগী কোমায় চলে যেতে পারে সারা জীবনের জন্য। এমনকি মারাও যেতে পারে। প্লিজ আপনারা সবাই আল্লাহ ডাকুন। আপনা আমরা সকল চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই বেশি বেশি দোয়া করুন। ওনার বেঁচে থাকার চান্স মাত্র 10%। এখন থেকে নিজের জীবন নিয়ে ফিরে আসাটা খুব কঠিন। এখন উপর এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। ডক্টরের কথাগুলো বলেই চলে যান। আফরিন বেগম ঠাস করে বসে পড়েন করিডোরে রাখা চেয়ারের উপর। আরাফ চৌধুরী চশমা খুলে চোখের পানি মোছেন। রুহিনীলা ডুকরে কেঁদে ওঠেন। হেনা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠে বিড়বিড় করে বসে। শেষমেশ মায়ের মতো অভাগা কপাল নিয়ে জন্মালি। বাহিরে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। শুভ্র বাসায় থেকে উঠে চোখের পানি মুছতে দৌড়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। হসপিটাল থেকে কিছুটা দূরে মসজিদ। শুভ্র ওষুধ করে মাথায় একটা রুমাল বেঁধে নামাজে দাঁড়িয়ে যায়। শুভ্রর প্রতিটা সেজদায় যায় নামাজে ভিজে যাচ্ছে। কান্নার কোনো শব্দ হচ্ছে না, শুধু চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়েছে। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মোনাজাত ধরে। বুক ফেটে কান্না আসছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, হে আমার রব, তুমি আমার ছোট ফুলকে আমার থেকে কেড়ে নিও না। যে আমার বাম পাঁজর দিয়ে তৌরি, তাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তোমার এক পাপী বান্দা আমি। আমাকে তুমি আমার ছোট ফুলের জীবন থেকে ভিক্ষা দাও। আমি যে আমার ফুলকে ছাড়া বাঁচতে পারবো না। শুভ্রের কথা আটকে যায়।
কান্নার জন্য কাঁদতে কাঁদতে আবার বলে ওঠে, না চাইলেও আমি অনেক কিছু পেয়েছি, না চাইতেও তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তবে আজ তোমার কাছে আমি তোমার রোদের জীবন ভিক্ষে চাই। তোমার কাছে কিছু চাইলে নাকি তুমি খালি হাতে ফিরিও না। তোমার এই পাপী বান্দার কথা তুমি শুনেছ, আমার ছোট্ট পাখিটাকে আমার কাছে ফিরিয়ে দাও মাবুদ। এটা বার আমার নয়, ভুলের প্রশান্তি করতে দাও। কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল, আল্লাহ আল্লাহ শুনছো তুমি? ফিরিয়ে দাও আমার পাখিটাকে। ওর সাথে তো এখনো আমার অনেক পথ চলা বাকি। এই জীবনে আমার পাখিকে হারানোর যন্ত্রণা আমি সইতে পারবো না। শুভ্র কাঁদতে কাঁদতে একসময় সেন্সলেস হয়ে যায়। এইদিকে রুহি রোমানের কাঁধে মাথা ঠেলে বসে আছে। কাঁদতে কাঁদতে অনেক ট্রাই করতে হতে গেল। রুহি রোদের কথা মনে আসতে আবার ডুকরে কেঁদে ওঠে। রোমান বলে ওঠে, বোকা নারী, আর কেঁদো না প্লিজ। আল্লাহকে ডাকো আর দোয়া করো, রোদের কিচ্ছু হবে না। নোমান রুহির চোখে পানি মুছে দিয়ে বলে, তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না, প্লিজ এভাবে কাটবে না। রুহি কাঁপা কাঁপা স্বরে বলে, গায়ক সাহেব, বলবো কেন এমন হলো? আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো। মা বাবা বেঁচে থাকলেও আমরা এতিম ছিলাম। আমাদের কথা বাদ দিলাম। রোদ রোদ তো অনেক কিছু সহ্য করেছে। সে ছোট্টবেলা থেকে মা বাবা হারিয়েছে। পরে আমার আম্মুকে খুন করার মিথ্যে অভিযোগে নিয়ে ভাইয়ার চোখে দোষী হয়েছে। ভাইয়া খারাপ ব্যবহার, ভাইয়া দেওয়ার অবহেলা, সব মিলিয়ে রোদের জীবনটাই নরক ছিল। কিন্তু শেষমেশে আর সুখের দেখাটাও পেল না। শেষে কিনা এই পরিণতি ছিল ওর কপালে। কথাগুলোই বলেই ডুকরে কেঁদে উঠল রুহি। কাঁদতে কাঁদতে বলে, রূপগুণ কিছু না গায়ক সাহেব, মেয়েরা তো হেরে যায় ভাগ্যের কাছে। রুহির চোখে পানি মুছে রোমানের দিকে তাকায়, তাকিয়ে মলিন হাসে। তারপর বলে, তবে আমি বলবো আমি ভাগ্যবতী। আমাকে ভালোবাসার জন্য আপনি আছেন। আমাকে পেয়ে বেঁচে থাকার ইচ্ছে আমার দ্বিগুণ হয়েছে। আমি বাঁচতে চাই আপনার সাথে, আমি সারা জীবন থাকতে চাই আপনার সাথে। আমি ছোট্ট একটা সংসার সাজাতে চাই আপনার সাথে। নোমান মুচকি হাসে, এক হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলে, আমার দেখা শ্রেষ্ঠ নারী তুমি। তোমাকে দেখার পর আমার আর অন্য কাউকে সুন্দর বলে মনে হয়নি। আমার বোকা নারী, আমার জীবনে তুমি কি, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বোকা নারী। রুহি রোমানকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে চাই না। আমি আমার গায়ক সাহেবকে বড্ড বেশি ভালোবাসি। অন্ধকার আচ্ছন্ন রাত, সাদা একটা কাপড় পরে দাঁড়িয়ে আছে রোদ। তার কিছুটা সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। বাইরে হয়ে চারদিকে তাকাচ্ছে আর রোদেকে খুঁজছে। রোদকে দেখে চিৎকার করে ডাকছে, আর রোদ ধীরে ধীরে ধোঁয়ার সাথে মিশিয়ে যাচ্ছে। হঠাৎ শুভ্র রোদ বলে চিৎকার করে বসে পড়ে। শুভ্রের চিৎকার শুনে নোমান নিলয় দৌড়ে এসে কেবিনের দরজা খুলে শুভ্রের হাত স্যালাইন লাগালো। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এক টান দিয়ে হাতের ক্যানেলা খোলে। বেড থেকে উঠে নোমান নিলয় এসে শুভ্রকে ধরে ফেলে। শুভ্রের হাতে দিয়ে রক্ত ঝরেছে। এখন সময়টা ঠিক দুপুর গড়িয়ে বিকেল 4টা কি 4:30 সকালে মসজিদের লোক খবর পাঠায় যেন যে কেউ একজন মসজিদে সেন্সলেস হয়ে পড়ে আছে। এদিকে নোমান নিলয় শুভ্রকে খুঁজেছে। মসজিদে গিয়ে দেখে শুভ্র সেখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। সেখান থেকে শুভ্রকে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। শুভ্র বেহাল অবস্থা, হাত পা ছিলে গেছে, পায়ে অনেকটাই জমাট। সেদিকে শুভ্রের কোনো খেয়াল নেই। সে রোদের জন্য এক লাগান পাগলা করছে। এদিকে নোম্যান নিলয় শুভ্রকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না। বারবার রোদের কাছে যেতে চাচ্ছে। শুভ্র নিজেকে ছাড়তে ছাড়তে বলে, তোরা আমাকে এইভাবে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে আমায়, আমাকে আমার রোদের কাছে যেতে দে। হ্যাঁ স্যার বলছি। রোমান শুভ্র শক্ত জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ ভাই একটু শান্ত হ। তোর রোদ ঠিক আছে, তুই একটু শান্ত হ ভাই প্লিজ। তোর শরীর ঠিক নেই, এখানে একটু রেস্ট নে ভাই আমার। শুভ্র রাগে চেঁচিয়ে উঠে বলে, রাখ তোর রেস্ট রাখ। তোর শরীর খারাপ, আমাকে আমার
রোদের কাছে যেতে হবে। যেতে দে আমায়। শুভ্র রোমান আর নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। রোদকে আইসিইউতে রাখা হয়েছে। শুভ্র রোদের কেবিনের সামনে যেতেই একজন নার্স বাধা দিয়ে বলে, সরি স্যার, এখানে যাওয়ার কারো অনুমতি নেই। আপনি যদি দেখতে চান বাহিরে জানালা দিয়ে দেখেন, ভেতরে যাওয়া যাবে না। রোগীর সমস্যা হবে। যাওয়া যাবে না মানে কি? আমি আমার বউকে দেখব। সামনে থেকে সরুন। শুভ্র একরকম নার্সকে ধাক্কা দিয়েই সরিয়ে কেবিনের দরজা খুলে ভিতরে যায়। রোদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ। শুভ্রের চোখ ভিজে ওঠে। ধীরে পায়ে এগিয়ে যায় রোদের দিকে। রোদের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে রোদের হাত স্পর্শে করে রোদের দিকে ঝাপসা চোখে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কিরে, উঠবি না তুই? অভিমান করেছিস? তোর শুভ্র ভাইয়ের সাথে কথা বলবি না আমার সাথে? আমি তো খুব খারাপ, তোকে শুধু কষ্ট দেই, একটু ভালোবাসি না, এজন্যই উঠবি না তো? শুভ্র শব্দ করে কেঁদে উঠে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজকে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে। কিরে, পারলাম এতটাই নিষ্ঠুর হতে? কি করে পারলাম আমার ছোট্ট পরীটাকে এতটা কষ্ট দিতে? বলেই রোদ হাত ধরে কেঁদে ওঠে। হঠাৎ পিছন থেকে কারো কাঁধে স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায়। নোমান দাঁড়িয়ে আছে শুভ্রের দিকে তাকিয়ে। নোমান হঠাৎ বলে ওঠে, কদর করতে না জানলে নসিব থাকা জিনিসের আল্লায় উঠিয়ে নেয়। শুভ্র কিছুই বলে না। রোদে হাত ছেড়ে উঠে দাঁড়ায়। সে কি বলবে, বলার মতো তার কিছুই নেই। ডাক্তারের দেওয়া 24 ঘন্টা সময় পার হতে লাগলো, কিন্তু রোদের এখনো জ্ঞান ফেরেনি। কেটে গেছে আরো 7 দিন। রোদের এখনো জ্ঞান ফেরেনি। আর কখনো জ্ঞান ফিরবে তাও জানা নেই। ডক্টর কিছু বলতে পারছে না। শুভ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আফরিন বেগম এই 7 দিনে একটা 12 দিনের জন্য শুভ্রর সাথে কথা বলেনি। শুভ্র অনেক পাগলামি করেছে। সান্ত্বনা শান্তা দেওয়ারও দূরের কথা, শুভ্রের দিকে ফিরেও তাকায়নি। শুভ্র দিন রাত রোদের পাশে বসে থাকে, কিন্তু রোদ কোনো রেসপন্স নেই। শুধু নিঃশ্বাসটাই চলেছে। সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। সে তার নিজের মতো চলে যায়। আজ 1 মাস হতে চলল। রোদ এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে রোদ কোমায় চলে গেছে। কখনো ঠিক হবে কিনা তারা কিছুই বলতে পারছে না। শুভ্র এই 1 মাস অনেক পাগলামি করেছে। রোদ থেকে 1 মিনিটের জন্য দূরে যায়নি, রোদের কাছেই ছিল। শুভ্র রোদকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসে আজ 3 দিন। বাড়িতে রোদের চিকিৎসা চলেছে। চৌধুরী বাড়ির খুশি যেন সব কিছুই মাটি চাপা পড়েছে। হেনা বেগমের শরীর কাঁপা হচ্ছে দিনকে দিন রোদের টেনশনে। নোমানের মাঝে মাঝে আসে রোদকে দেখতে। রুহির সাথে সবকিছু ঠিকঠাক চলেছে। নিলয় কেমন চুপ হয়ে গেছে। আগের মতো আর দুষ্টামি মজা করে না কারোর সাথে। শুভ্র ভাইয়ের জন্য তার খুব খারাপ লাগছে। এখন আর শুভ্রর পিছনে লাগে না নিলয়। শুভ্রকে দেখলে যে কারো মায়া হবে। শুভ্র সব কাজকর্ম বাদ দিয়ে রোদকে সুস্থ করে তোলার জন্য দিন রাত রোদের সেবা যত্ন করে যাচ্ছে। এক ওক্ত নামাজ বাদ দিচ্ছে না শুভ্র। প্রতি ওক্ত নামাজের মোনাজাতে আল্লাহর কাছে রোদের সুস্থতা কামনা করছে। রাত 12:30। রোদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, বিছানার উপর শুয়ে আছে। রোদকে দেখে মনে হচ্ছে কোনো মৃত লাশকে শুয়ে রাখা হয়েছে। শুভ্র রোদের পাশে গিয়ে বসে রোদের হাত নিজের হাতে মুঠো এনে আলতো করে চুমো খায়। শুভ্র চোখ দুটো ছলছল করেছে। শুভ্র কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, শাস্তি দিচ্ছিস আমাকে? পোড়াচ্ছিস? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? ঠিক আছে, নে পরীক্ষা। আমিও দেখব কতটা কষ্ট দিতে পারিস আমাকে, কতদিন থাকতে পারিস এভাবে। শুভ্র রোদ কেটে গেছে 6টি মাস। এই 6 মাসে শুভ্র রোদের সবকিছুই দেখভাল করেছে। একটা বারের জন্য রোদের থেকে দূরে যায়নি। এই 6 মাসে চৌধুরী বাড়িতে এসেছে অনেক পরিবর্তন। পরিবর্তন ঘটেছে মা ছেলের সম্পর্কে। শুভ্র আফরিন বেগমের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আফরিন বেগম শুভ্রর সাথে কোনো কথা বলেনি। রাত 8টায় নতুন সকালের সূচনা। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোদকে ওষুধ খাইয়ে মেডিসিন দিয়েছে। শুভ্র রেডি হচ্ছে অফিসের জন্য। অফিসে কি নিয়ে একটা ঝামেলা হয়েছে, যার জন্য যেতে হচ্ছে। শুভ্রের মন কেন জানি সায় দিচ্ছে না।
যেতেও তারপর যেতে ইচ্ছে হচ্ছে। দুইজন নার্সকে বলে শুভ্র বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্য। এদিকে হঠাৎ রোদের বাম হাতে আঙুল নড়ে ওঠে, চোখের পাতা নড়তে থাকে। নার্স সবকিছুই দেখে, দৌড়ে গিয়ে ডেকে আনে আফরিন বেগমকে। আফরিন বেগমের সাথে সাথে হেনা বেগম, রুহি, হাসি বেগম, মীরা বেগম আসেন। রুহি ঢুকে একরকম অবাক হয় সবাই। আফরিন বেগমের চোখে পানি। আফরিন বেগম কান্না করে দিয়েছে। সবার চোখে পানি। এইদিকে রোদ বিছানার উপর বসে আছে, রুমের চারদিকে তাকিয়ে আছে কেমন করে যেন। আফরিন বেগম দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার রোদ মামুনি ঠিক আছে, হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া, তুমি আছো। আল্লাহ, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দিয়েছো মাবুদ। কথাগুলো বলেই রোদের সারা মুখে চুমো খায়। আফরিন বেগম এইদিকে রোদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবার দিকে, কোনো কিছুই বলছে না। বিকেল 4টা। শুভ্র রোদের কাছে দৌড়ে এসে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, আমার রোদ পাখি ঠিক হয়ে গেছে, আমার ছোট্ট ফুল ঠিক হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার কথা শুনেছো। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া, তুমি আমার পাখিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। শুভ্র রোদকে ছেড়ে রোদের সারা মুখে চুমো দিতে থাকে। হঠাৎ রোদ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রোদ ভয়ে থরথর করে কাঁপছে। শুভ্র হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে দেয়। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ ভয়ে এতক্ষণ কেঁদে দিয়েছে। শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, কে আপনি? আপনাকে এভাবে আমাকে এভাবে ধরেছেন কেন? আম্মু কোথায় তুমি? আমাকে নিয়ে যাও এখান থেকে। শুভ্র 2 হাত দিয়ে চোখের পানি মুছে বলে ওঠে, কি সব বলেছি রোদ? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর শুভ্র ভাই। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলেই রোদ পিছিয়ে গিয়ে বলে ওঠে, কে আপনি? আমি আপনাকে চিনি না। রোদের দিকে এগিয়ে এসে রোদ 2 বাহু ঝাঁকিয়ে বলে ওঠে, এসব তুই কি বলেছিস? আমার সাথে মজা করছিস তাই না? দেখ, অনেকগুলো সরি প্লিজ, তারপর এমন করিস না। শুভ্রের এমন আচরণে রোদ ভয়ে গুটিয়ে যায়। ভয়ের জন্য কোনো কিছু বলতে পারছে না। থরথর করে কাঁপছে আর ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, এই রোদ, তুই মনে করার চেষ্টা কর পাখি। দেখ, আমি তোর শুভ্র ভাই, তুই আমাকে কি করে ভুলে যেতে পারিস? এইদিকে শুভ্র এমন চিৎকার বাহির পর্যন্ত পৌঁছাতে আফরিন বেগম দৌড়ে এসে শুভ্র রুমে। এদিকে শুভ্র রোদকে ছাড়তেই রোদ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। আফরিন বেগম রোদকে বলে চিৎকার করে দৌড়ে রোদের কাছে ছুটে আসে। রাত 8টায় হসপিটালে করিডোরে দাঁড়িয়ে আছে আফরিন বেগম, আফরান চৌধুরী আর চৌধুরী বাড়ির সকলে। শুভ্র কিছুটা দূরে চুপ করে বসে আছে। রোদের কেবিন থেকে ডক্টর বেরিয়ে এসে আফরিন বেগমের কাছে দাঁড়ায়। আফরিন বেগমকে উদ্দেশ্যে বলে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক আছে। কিন্তু আফরিন বেগম বিচলিত হয়ে বলে ওঠে, কিন্তু কি ডক্টর? আসলে ধারণা করা হচ্ছে মিসেস রোদ তার অতীতের সব কিছুই ভুলে গেছে। মানে তার মাথার আঘাতে আর কোমায় থাকার কারণে সে তার অতীতের সব স্মৃতি ভুলে গেছে। এমনকি তার নামটাও মনে নেই তার। ডক্টর কথায় আফরিন বেগম 2 কদম পিছিয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি বলছেন ডক্টর? জি ম্যাডাম, আমরা ঠিকই বলেছি। আর কোনোদিনও সে অতীত মনে করতে পারবে না, তা আমরা বলতে পারছি না। আর একটা কথা, মিসেস রোদকে অতীতের কোনো কিছু মনে করার জন্য ফোর্স করবেন না, তাহলে তার জীবনে আবার মৃত্যুর মুখে পড়তে পারে। কোনো রকম চাপ প্রয়োগ করবেন না, যেভাবে আছে সেভাবেই থাকতে দিন, যেন কোনো রকম ভয় ভ্রান্তি না পায়। আর হ্যাঁ, আপনারা চাইলে মিসেস রোদকে বাসায় নিয়ে যেতে পারেন। আফরিন বেগম রোদকে নিয়ে বাসায় চলে আসে। রোদকে নিয়ে রুমে স্পিড করে। এদিকে শুভ্র এগিয়েছিল নামাজ পড়তে। হসপিটালে এসে রোদকে না দেখে হন্তদত্ত হয়ে খুঁজে থাকে। ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বলে রোদকে অনেক আগেই বাসায় নিয়ে চলে গেছে। ডক্টরের কাছ থেকে রোদ যে অতীতের সব কিছু ভুলে গেছে সেসবও শুনতে পায়। এদিকে শুভ্রর কোনো ভাবে মানতে নারাজ না যে তার রোদকে তাকে ভুলে গেছে। এরকম পাগলের মতো ছুটে আসতে বাড়িতে আফরিন বেগম রোদকে খাইয়ে
দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রুম থেকে বেরিয়ে সামনে দুপা হাঁটতেই শুভ্র হতদন্ত হয়ে এগিয়ে আসে সেই দিকে। আফরিন বেগমকে দরজার সামনে এসে দরজা খুলতে যাবে এমন সময় পিছন থেকে আফরিন বেগম রাগী কণ্ঠে ভেসে ওঠে, কি করেছিস কি শুভ্র? দীর্ঘ 6 মাস পর মায়ের মুখে নিজের নাম শুনে পিছনে ফিরে তাকায় শুভ্র। চোখে পানি টলমল করেছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আম্মু আমাকে রোদের কাছে যেতে হবে। ডক্টর বলেছে রোদ নাকি সব ভুলে গেছে। এটা কি করে হয় বলো তো? আমার রোদ আমাকে কি করে ভুলে যাবে? আম্মু রোদকে আমার সব কিছু মনে করতে হবে। রোদ কিছুই ভুলতে পারে না। কি করে রোদ তার শুভ্র ভাইকে ভুলে যেতে পারে? আমাকে মনে করাতে হবে রোদকে সব কিছু। শুভ্র এই বলে আবার এগিয়ে যেতে নেয় দরজার দিকে। কি মনে করাতে চায় রোদকে? তোমার করা অত্যাচার, অপমান এবং অবহেলার কথা, যাতে মেয়েটা আরো ভেঙে পড়ে, শেষ হয়ে যায়। আম্মু, ওই মুখে আমাকে মা বলে ডাকবে না। আমার কোনো ছেলে নেই। আমার শুভ্র অনেক আগেই মরে গেছে। আমার কোনো ছেলে নেই। আম্মু, তুমি কি সব বলছো? আমি ঠিকই বলছি। আজ থেকে আমার 2টা মেয়ে। আমার কোনো ছেলে নেই। মায়ের মুখে এমন কথা শুনে শুভ্রর চোখ দিয়ে দুফোঁটা পানি গলা বেয়ে গড়িয়ে পড়ে। আফরিন বেগম কণ্ঠ হয়ে ওঠে বলে ওঠে, জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম রোদের জীবনে তোমার সাথে জড়িয়ে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো কুলাঙ্গার আমার পেটে জন্ম হয়েছে। আরে, রাস্তার একটা কুকুরের সাথেও তো মানুষ এমন করে না, যেটা তুমি রোদের সাথে দিনের পর দিন করে গিয়েছো। আম্মু, ওরা আমায় ভুল বুঝিয়েছিল। যে রোদ আমাকে খুন করিয়েছে, একটা বারো সত্যিটা জানার চেষ্টা করলে না? আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে রোদকে তোমাকে কতটা ভালোবাসে। তাহলে কি করে ভাবলে রোদ আমাকে মেরে ফেলবে? তাও আবার 10 বছরের বাচ্চা একটা মেয়ে। মেয়েটা বারো বারো কি মনে হয়নি? সত্যিটা খুঁজে বের করা উচিত। কিন্তু তুমি সেসব না করে দিনের পর দিন মেয়েটার উপর অমানবিক নির্যাতন চালিয়ে গিয়েছো। শুভ্র মাথা নিচু করে ফেললো। তার মায়ের কথা উত্তর তার কাছে নেই। রাগে ক্ষোভে সে দেশ ছেড়েছিল। পরিস্থিতি এমন ছিল তখন এই বিষয়টি তার মাথায় আসেনি। আফরিন বেগম পুনরায় আবার বলে ওঠে, আমি তোমার জোর করে রোদের সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম, তোমার অমতে। তো আজ আমি রোদের সাথে তোমার সকল সম্পর্ক এখানেই শেষ করছি। রোদ সব কিছু ভুলে গেছে, ভালোই হয়েছে। আর হ্যাঁ, রোদের থেকে দূরে থাকো তুমি। আফরিন বেগমের কথায় 2 কদম পিছিয়ে যায় শুভ্র। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আম্মু, কি বলছো তুমি? সম্পর্ক শেষ মানে রোদের সাথে তোমার সব সম্পর্ক শেষ? আমার করা একটা ভুলের শাস্তি রোদ পাচ্ছে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। আর আমি তোমার জীবনের অভিশাপ ছায়া রোদের জীবনে আসতে দেব না। রোদের থেকে দূরে থাকো তুমি। শুভ্র আফরিনে বেগমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁদতে কাঁদতে আফরিন বেগমকে পা জড়িয়ে ধরে বলে, আমি যে ভুল করেছি সে ভুল কোনো ক্ষমা হয় না। ভুল না পাপ করেছি। আমাকে তুমি মেরে ফেলো আম্মু, তবুও রোদের থেকে দূরে যেতে বলো না। আমি মরে যাব আম্মু, প্লিজ। পা ছাড়ো শুভ্র। না, আমি পা ছাড়বো না। আমার রোদ আমাকে ভুলে গেছে আম্মু। এখন যদি তুমিও রোদকে আমার থেকে দূরে যেতে বলো, আহ তো আমি বাঁচতে পারবো না। রোদের থেকে আমাকে দূরে দিও না। আমি বাঁচতে পারবো না। আফরিন বেগমের চোখে পানি। আফরিন বেগম হাতে উল্টো পিঠে চোখ মুছে কঠোর গলায় বলে ওঠে, সবকিছু অনেক আগেই তুমি শেষ করে দিয়েছো শুভ্র। তুমি এখন কি চাও? রোদের কাছে গিয়ে তারপর তোমার সেই ভয়ঙ্কর কালো অতীত মনে করাতে? কিন্তু না, আমি সেটা কখনোই হতে দেব না। আমি থাকতে রোদের এক চুল পরিমাণও ক্ষতি করার সাহস পাবে না। তুমি রোদের থেকে দূরে থাকো। আফরিন বেগম শুভ্রের থেকে নিজের পা সরিয়ে চলে যেতে নেয়। এমন সময় শুভ্রের পেছন থেকে বলে ওঠে, আপনিও শুনে রাখুন মিসেস আফরাত চৌধুরী, রোদ আমার বিয়ে করা বউ। আমাকে রোদের থেকে আপনি কোনো পৃথিবীর কেউই আলাদা করতে পারবে না। শুভ্রের কথায় আফরিন বেগম পিছনে ফিরে তাকায়। শুভ্র ফ্লোর থেকে উঠে দুই আফরিন বেগমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, কষ্ট আমি দিয়েছি, আঘাত আমি দিয়েছি, ভালো আমি বাসবো, কারণ রোদ আমার, শুধুই আমার। সেখানে আপনি কোনো দুনিয়ার কেউ রোদের থেকে
আমাকে দূরে সরাতে পারবে না। শুভ্রের কথায় আফরিন বেগম কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। শুভ্র আফরিন বেগমকে দিকে দু কদম এগিয়ে এসে বলে, যে আমার বাম পাঁজর দিয়ে তৈরি তাকে আমি কি করে আমার থেকে দূরে রাখবেন সেটা আমি দেখব। আফরিন বেগম রাগে গর্জে উঠে বলে, রোদের জীবনটাও খেলনা নয় শুভ্র, যে তোমার যখন ইচ্ছে হবে তুমি রোদকে নিয়ে খেলবে, আবার সময় হলে ছুঁড়ে ফেলে দেবে। আম্মু, পরিস্থিতি এমন ছিল যে রোদকে আমার চোখের সবাই বিষ বানিয়েছিল। ব্যাস শুভ্র, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আফরিন বেগমের কোনো কথা না শুনে ধপ ধপ পা ফেলে চলে যায়। শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে, ড্যামিট, তোমরা তোমাদের সবার দিকটাই ভাবলে, কিন্তু একবারও আমার দিকটা কেউ বুঝলে না। শুভ্র রাগে দুঃখে বসা থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 12টা কি 12:30। শুভ্র এখনো বাড়িতে ফেরেনি। রোদ আফরিন বেগমের কাছে আসে, খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে আসে। ডক্টর বলেছে এখন বেশ কয়েকবার দিন রেস্ট থাকতে, তাহলে আস্তে আস্তে ও ঠিক হবে যাবে। আফরিন বেগম রোদের পাশে শুয়ে রোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দরজা খোলার শব্দের সামনে তাকায় আফরিন চৌধুরী দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। আফরিন বেগম শোয়া থেকে ওঠে, বেলকুনি চলে যায়। আফরান চৌধুরী পিছু পিছু যায়। বেলকুনিতে এসে দাঁড়ায় আফরিন বেগম। পিছন থেকে আফরান চৌধুরী বলে ওঠে, এটা ঠিক হচ্ছে না আফরিন, ছেলেটা আমার খুব কষ্ট পাচ্ছে। রোদের থেকে এভাবে দূরে থাকা ছেলেটা বাঁচবে না। আফরিন বেগম ক্ষীণ ধমক ছেড়ে বলে ওঠে, ঠিক কি করছি কি না জানি না, তবে আমার এই কাজটা করা খুবই জরুরি। তোমার ছেলে বুঝতে হবে রোদ কোনো খেলনা নয়, যে যখন ইচ্ছে হবে ওকে ইউজ করবে, তারপর আবার ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু তুমিও তো জানো শুভ্র রোদকে ভালোবাসে। জানি, সেটা আমি অনেক আগে থেকে জানি। আমরা সবাই জানলেও তোমার ছেলে জানে না। আর না বোঝে সে বুঝতো, তাহলে ফুলের মতো নিষ্পাপ মেয়েটার সাথে এই রকম অনাবানবিক নির্যাতন করতে পারতো না। আফরিন বেগমের কথায় আফরাত চৌধুরী মুখে থমথম হয়ে গেল। বলার মতো আর কিছুই খুঁজে পায় না। আমতা আমতা করে বলে, কিন্তু শুভ্রকে রোদের কাছে থেকে এভাবে দূরে সরিয়ে দিও না। আফরিন বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমার কাছে থাকলে সেই কাজ করো গিয়ে। ছেলের জন্য কোনো ছাপা শুনতে চাই না আমি। রোদের বিষয়ে আমি ভালো করেই বুঝে নেব। আফরাত চৌধুরী মুখ চুপসে যায়, গলা খেকারি দিয়ে বলে, আমি আবার ছেলের সাফাই গাইবো কেন? তোমাদের মা ছেলের ব্যাপার তোমরাই বোঝো। আমার আফরাত চৌধুরী আর কিছু না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আফরিন বেগম আফরাত চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা ভাবে, তারপর ধীরে এগিয়ে এসে দরজা বন্ধ করে রোদের পাশে এসে শুয়ে পড়ে। রোদ গভীর ঘুমে তলিয়ে আছে। প্রায় 1টার কাছাকাছি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রুহি। রুহিকে পেছন থেকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। কিছুক্ষণ আগে রোমান হঠাৎ কল দিয়ে বলে রুহিকে ছাদে আসতে। বেশ কয়েকদিন ধরে রুহির সাথে নোমানের দেখা হচ্ছে না। দেখা না হওয়ার কারণ আছে অবশ্যই। নোমানের নিজের বিজনেসের দেখাশোনার পাশাপাশি শুভ্রের সবকিছু দেখতে হচ্ছে, এজন্যই কারো আসা হয় না। তবে ফোনে সবসময় রুহির খবর নিয়েছে নোমান। হঠাৎ রুহি বলে ওঠে, গায়েক সাহেব। রুহির কণ্ঠ গায়ক সাহেব ডাকটা শুনে নোমান রুহির খোলা চুলে জোরে শ্বাস টানে। তারপর ক্ষীণ স্বরে বলেন আমার বোকা ম্যাডাম। রুহি কিছুটা লজ্জা পায়। নোমানের এমন নেশালো কণ্ঠে আমতা আমতা করে বলে, আসলে আসলে নকলের বাদ দিয়ে আমার বোকা নারী কি বলতে চায় সেটা বলুন। এতে লজ্জা পেতে হবে না। আমরাই তো। রুহি মুচকি হেসে তারপর বিড়বিড় করে বলে, আপনি এত ভালো কেন? নোমান দুষ্ট হেসে বলে, আপনি যদি চান তো খারাপও তো হতে পারি। বলেই নোমান রুহি টেনে নিজের মুখ বারবার দাঁড় করায়। রুহি লজ্জায় মাথা নিচু করে ফেলে। নোমান রুহির কোমর শক্ত করে চেপে ধরে। রুহির শরীর কেঁপে ওঠে। নোমান রুহির দুই গালে হাত দিয়ে মুখ নিজের সামনে উঁচু করে ধরে। নোমান রুহির দিকে এগিয়ে আসতে নিলেই রুহি নোমানকে 2 হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে উঠল, অভ্রু অভদ্র লোক, দূরে যান বলছি।
নোমান কিছুক্ষণের জন্য থেমে যায়, তারপর দুষ্ট হেসে গিয়ে বলে ওঠে, অভদ্র হয়ে আমি তোমারই প্রেমের কাছে আসে না, আরো কাছে আসে না। নোমান রুহির হাত ধরে টেনে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। রুহি লজ্জায় মাথা নিচু করে আছে। নোমান রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, আজ একটু অভদ্রতামি করি আমার বোকা নারীর সাথে। আচ্ছা, আমার বোকা নারী কি রাগ করবে? খুব বেশি রাগ করবে। অভদ্রতা করলে রুহি লজ্জায় ছিটিয়ে যায়। নোমানের প্রতিটা কথায় তার চিরপন্থ দ্রুত বাড়তে যায়। নোমান রুহি দুই গালে আলতো হাতে রাখে, সাথে সাথে রুহি আবেশে চোখ বন্ধ করে নেয়। রুহির ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নোমান রুহির ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দেয়। রুহি সাড়া দেয় তার প্রিয় মানুষের স্পর্শ। নোমানের চোখে মুখে খুশির ঝিলিক। শক্ত করে রুহিকে নিজের সাথে চেপে ধরে ডিপলি কিস করতে থাকে। রুহি রোমানের শক্ত হাতে চেপে ধরে আছে প্রায় 5 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। রুহি এখনো চোখ বন্ধ। রোমান রুহির কপালে কপাল ঠেলিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। রুহির দিকে তাকায়, চাঁদের আলো রুহির মুখটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। নোমান রুহির ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, তোমার এই ঠোঁটের উষ্ণতা আমি বারবার হারিয়ে যেতে চাই। তোমার বোকা আমার বোকা নারী। রুহি লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। রুহি রোমানের বুকে মুখ লোগায়, বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ চুপ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। রোমান আনমনে হাসে, রুহিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে জুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ছলছল করছে। অয়ন রাগী চোখে তাকিয়ে আছে জুইয়ের দিকে। রাগে চল শক্ত করে বলে, সাহস কি করে হয় আবার আমার কাছে আসিস তুই? কতবার বলেছি আমার থেকে দূরে থাকবি, কিন্তু না, তোর তো দেখছি দিনকে দিন সাহস বেড়েই যাচ্ছে। এই রূপ দেখিয়ে আমার ফাঁসাতে চাচ্ছিস, এ কথা মনে রাখি। জোর করে ঠকিয়ে বউ হতে পারবি, কিন্তু কখনো আমার ভালোবাসা পাবি না। অয়ন জুইকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বিগত 6 মাস ধরে জুইয়ের সাথে অয়নের এমন ব্যবহার করে যাচ্ছে। যখন তখন রেগে গায়ে হাত তুলেছে। জুই চোখের পানি মুছেছে, বলে ওঠে, এমন একদিন আসবে সেই দিন আপনি নিজের থেকে আমাকে বেশি ভালোবাসবেন। অয়ন শব্দ করে হেসে বলে ওঠে, ভালোবাসা তাও আবার এক ঠকবাজ মেয়ের প্রতি? কখনোই না। এই অয়ন চৌধুরী ভালোবাসা এতটাও সস্তা নয় যে তার মতো একটা মেয়েকে ভালোবাসবে। অয়ন কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন যেতে জুই ঠাস করে ফ্লোরে বসে পড়ে। নিজে নিজে বিড়বিড় করে বলে ওঠে, সত্যি কি আপনার ভালোবাসা আমার ভাগ্য আছে? আপনি এত কঠিন কেন? আপনাকে পাওয়ার এত কঠিন জঘন্য। জুই মুখে কাপড় চেপে ধরে শব্দ করে হেসে ওঠে। এমন সময় কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। অন্ধকারে একটা রুমে বসে আছে শুভ্র। আফরিন বেগমকে রুমের পাশে কয়েকবার গুড় করে করেছে শুভ্র, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায়নি। আফরাত চৌধুরী কাছে শুনেছে রোদ নাকি অনেক আগেই ঘুমিয়েছে আর শুভ্রকে বরণ করে দিয়েছে, যেন রোদকে ডিস্টার্ব না করে। শুভ্র কোনো রকম নিজের মনকে বুঝিয়ে আফরিন বেগমের দরজার সামনে থেকে চলে আসে, কিন্তু রুমে এসে তার কোনোভাবেই ঘুম আসছে না। শুভ্র বিরক্ত হয়ে এখন রুমের অন্ধকারে রোদের ছবির সামনে বসে আছে। রুমের ভেতরে তেমন অন্ধকার দেখা যাচ্ছে না, বাহির থেকে চাঁদের আলো রুমটাই ভালোই দেখা যাচ্ছে। শুভ্র ক্ষীণ ধমক ছেড়ে বলে উঠল, এইটুকু এক পুঁটি মাছের বাচ্চা কিনা আমার ঘুমের হারাম করে দিয়েছে। তার জামাই কষ্ট পাচ্ছে আর সে নাকে তেল দিয়ে শাশুড়ির সাথে ঘুমাচ্ছে। দূর শালি, এইবার পায় তোরে দেখি কি করি। শুভ্র রাগে নিচের চুল শক্ত করে চেপে ধরে, বিড়বিড় করে বলে ওঠে, বুঝি না ভাই, আমার আর আমার বউয়ের মাঝে এই ভিলেনগুলো আমদানি হলো কোত্থেকে? দুর্বাল, ভালো লাগে না। শুভ্র নিজে নিজেই কথা বলতে থাকে। এক সময় রোদের ছবির দিকে তাকিয়ে থেকে এক ধ্যানে তারপরে বলে ওঠে, ভালো ভালো ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের এখন খুব ভালো করেই বুঝতে পারছি পাখি। আমাকে মাফ করে দিস জানু, তোর শুভ্র ভাই তোকে ছেড়ে কোনোদিনও দূরে সরে যাবে না, আর না তোকে যেতে দেবে সকাল 8টায়। টেবেকানি থেকে নিচের গার্ডে তাকিয়ে আছে শুভ্র। রোদের বাড়ি ফুল বাগান চারদিকে ঘুরে ঘুরে দেখছে আর ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে, আবার নিজে নিজে খিলখিল করে হেসে উঠছে। এমন সময় ইটের সাথে পা বেজে মুখ থুবড়ে পড়ে যায় রোদ।
পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প বাঁধনহারা প্রেম সিজন 2 চলবে।